আসসালামু আলাইকুম, আমি ফাতেমা আক্তার। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়ব খাদ্য পুষ্টি বিজ্ঞান দ্বিতীয় পত্র, চ্যাপ্টার 10। চ্যাপ্টারের নাম হচ্ছে ম্যালনিউট্রিশন বা পুষ্টি। প্রথমেই আমরা অপুষ্টি, যেহেতু চ্যাপ্টারটি হচ্ছে অপুষ্টির উপরে, তো আমি অপুষ্টি নিয়ে তোমাদের প্রথমে কিছু কথা বলবো। যে এই চ্যাপ্টার থেকে তোমরা বিভিন্ন ধরনের অপুষ্টি সম্পর্কে জানতে পারবে, অর্থাৎ অপুষ্টির অভাবে কী ধরনের রোগ হয়, সেই অপুষ্টিজনিত সমস্যা হতে পারে বিভিন্ন ধরনের ভিটামিনের কারণে, বিভিন্ন ধরনের মিনারেলসের কারণে। সেখানে তোমরা এই অপুষ্টিজনিত সমস্যাগুলোর কারণ তোমরা সেগুলোর প্রতিকার জানতে পারবে, এবং সেই সাথে তোমরা জানতে পারবে যে কোন কোন খাদ্য উপাদানগুলো ঠিকভাবে গ্রহণ করলে এই অপুষ্টির অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া যায়। এবং সেই সাথে আছে অপুষ্টির জনিত সমস্যাগুলো আর বিশেষ করে কিশোরী এবং গর্ভাবস্থায় এবং প্রসূতি মায়েদের কী কী ধরনের সমস্যা হয়, এই জিনিসগুলো নিয়ে এখানে একটু বেশি ডিটেলস আলোচনা হয়েছে। এছাড়াও শিশুদেরও কিছু রোগের উপরে এবং বয়স্কদের কিছু রোগের উপরে আলোচনা করা হয়েছে। তো অপুষ্টি বলতে আসলে কি বোঝায়? অপুষ্টি বলতে যেটা আমরা বুঝি স্বাভাবিকভাবে যে কম পুষ্টি যদি গ্রহণ করা হয়, কিন্তু এখানে তোমরা আজকে জানতে পারবে যে শুধু কম পুষ্টি গ্রহণ করাকে অপুষ্টি বলা হয় না। যদি বেশি পরিমাণেও কোনো পুষ্টিকর উপাদান বেশি পরিমাণে দীর্ঘদিন যদি গ্রহণ করা হয়, সেটাও কিন্তু অপুষ্টির একটা অংশ। অর্থাৎ আমাদের শরীরের সুস্থতার জন্য শুধু কম পরিমাণে মানে খাবার গ্রহণ বা অপুষ্টিকর খাবার গ্রহণ করলে যে তাকে অপুষ্টি বলবে, ব্যাপারটা এরকম না। যদি কেউ দীর্ঘদিন ধরে তার একটা মানুষের দৈহিক চাহিদার জন্য যতটুকু পুষ্টি প্রয়োজন তার থেকে যদি অনেক বেশি পরিমাণে পুষ্টিকর উপাদান সে গ্রহণ করে, তখনও সেটা অপুষ্টির অন্তর্ভুক্ত। তবে সেটাকে আমরা বলে থাকি আসলে অধিপুষ্টি। আর যদি কম পরিমাণে গ্রহণ করা হয়, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে কম পুষ্টি বা অপুষ্টি। তো এখানে তোমাদের বইয়ে একটি সংজ্ঞা দেওয়া আছে অপুষ্টির, সেটা হচ্ছে এক বা একাধিক পুষ্টি উপাদানের অভাবে বা বেশি গ্রহণের ফলে যে সমস্যাগুলো দেখা দেয় তাকে অপুষ্টি বলে। কম পরিমাণ পুষ্টি উপাদান গ্রহণ করলে অনেক ধরনের অপুষ্টিজনিত রোগের প্রাদুর্ভাব ঘটে। সেগুলোর নাম তোমরা পরবর্তীতে আস্তে আস্তে আমি যখন ক্লাস নেব সেখানে আমি আলোচনা করব। এবং বেশি পরিমাণ গ্রহণ করলে ও বিভিন্ন ধরনের অপুষ্টিজনিত সমস্যা দেখা যায়। বিশেষ করে ওই ধরনের ডিজিজগুলো হয় কেউ যদি তার দৈহিক চাহিদার অনুযায়ী বেশি পরিমাণ খাবার গ্রহণ করে। এর ফলে কি হয়, শরীরে ওজন বেড়ে যায়, এবং ওজন বেড়ে যাওয়ার ফলে যে জিনিসটা হচ্ছে যে মানুষের মধ্যে ইদানিং দেখা যাচ্ছে অনেক অল্প বয়সেই যেমন তার স্থূলতার পাশাপাশি তার হাইপারটেনশনের প্রবলেম হচ্ছে, ডায়াবেটিস হয়ে যাচ্ছে। এবং এই হাইপারটেনশন এবং ডায়াবেটিসের ফলে সাথে কি হচ্ছে, ব্লাডে কোলেস্টেরলের পরিমাণ বা চর্বির পরিমাণ বেড়ে যাচ্ছে। এগুলোর ফলে দীর্ঘদিন এই ধরনের সমস্যাগুলো থাকার ফলে যেটা হচ্ছে, ডায়াবেটিস এমন একটা সমস্যা যেটা মানুষের সব ধরনের অর্গানগুলোকে সে ধীরে ধীরে তার কার্যক্ষমতাকে সে নষ্ট করে দেয়। তো আমি তোমাদের ডায়াবেটিস রোগ নিয়ে এবং উচ্চ রক্তচাপ নিয়ে তোমাদের একটা থেরাপিউটিক ডায়েটের একটা চ্যাপ্টার আছে, সেখানে আমি তোমাদেরকে দিন ধরে সেটা খুব ভালোভাবে আমি আলোচনা করেছি। তো আমি মনে করি যে এখানে আর সেটা ডিটেলস আলোচনা করার দরকার নেই। তবে তোমরা যখন পড়বে তখন তোমরা একটু সাথে ওই ডিজিজগুলো সাথে মিলিয়ে নিও, তাহলে তোমাদের জন্য পড়তে সুবিধা হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি টেবিল আছে, এবং এই টেবিলের শিরোনামটা হচ্ছে পুষ্টি ও অপুষ্টিজনিত রোগ। প্রথমে বলছি যে পুষ্টি যদি ঠিকভাবে, মানে পুষ্টি বলতে পুষ্টি উপাদানগুলো আমাদের যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস এবং সাথে আমরা যে পানি, এগুলো যদি একজন ব্যক্তির দৈহিক চাহিদা অনুযায়ী যদি ঠিকমতো গ্রহণ করা না হয়, তখন আসলে শরীর বিভিন্নভাবে অপুষ্টিজনিত সমস্যায় ভোগে। এবং এই অপুষ্টিজনিত সমস্যার কারণে যে রোগগুলো হয় সেগুলি হচ্ছে অপুষ্টিজনিত রোগ। তার মানে পুষ্টির সাথে অপুষ্টির একটা কোরিলেশন আছে, এই জন্য এটার নাম হয়েছে পুষ্টি এবং অপুষ্টিজনিত রোগ। এখানে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান, যে এক একটা খাদ্যের ভিতরে এক এক ধরনের পুষ্টি উপাদান থাকে, বা পুষ্টি উপাদানগুলোর হচ্ছে নাম ভিটামিন মিনারেলস, অনেক ধরনের ভিটামিন আছে, অনেক ধরনের মিনারেলস আছে। তো এখানে আমরা স্পেসিফিক কিছু ভিটামিন নাম পড়বো এবং মিনারেলসের নাম দেখব, যেখানে হচ্ছে তোমার
তার কারণে কি কি রোগ হয় সেটা আমরা একটু দেখছি। তো প্রথমে দেওয়া আছে পুষ্টি উপাদান, পরবর্তীতে দেওয়া আছে রোগ। পুষ্টি উপাদানের মধ্যে প্রথমে আছে ভিটামিন এ। ভিটামিন এ হচ্ছে একটি চর্বিত দ্রবণীয় ভিটামিন বা ফ্যাট সলিউবল ভিটামিন। তোমরা এই ভিটামিন সমূহ অর্থাৎ ভিটামিন এ, ডি, ই, কে এগুলোকে বলা হয় ফ্যাট সলিউবল বা চর্বিত দ্রবণীয় ভিটামিন। এবং এই ভিটামিনগুলো সম্পর্কে কিন্তু তোমরা একটি অধ্যায় আছে তোমাদের, সেখানে তোমরা ডিটেলস আলোচনা করেছো এবং তার প্রকৃতি সম্পর্কে তোমরা জেনেছো। তো এখানে আর ডিটেলস সেটা আমি আলোচনা করলাম না। ভিটামিন এর অভাবে যে রাতকানা রোগ হয় এটা আমরা সবাই জানি। বিশেষ করে মা যদি গর্ভাবস্থা থাকে তখন যদি ভিটামিন এর এ সমৃদ্ধ খাবার যদি কম পরিমাণে গ্রহণ করে, তখন দেখা যায় যে ওই গর্ভাবস্থায় যে শিশুটি পরবর্তীতে পৃথিবীতে আসবে তখন সে কম পরিমাণ ভিটামিন এ নিয়ে আসবে। এবং এই কম পরিমাণ ভিটামিন এর কারণে দেখা যাচ্ছে যে শিশু বয়সী একজন শিশুর হচ্ছে রাতে দেখতে অসুবিধা হচ্ছে, অর্থাৎ ডিম আলোতে বা কম আলোতে তা সে দেখতে পায় না। তো ভিটামিন এটা এ কারণে খুবই গুরুত্বপূর্ণ যে প্রতিটা মানুষেরই হচ্ছে নির্দিষ্ট মাত্রায় প্রতিদিন তার দৈহিক চাহিদা অনুযায়ী তার যতটুকু পরিমাণ ভিটামিন ই গ্রহণ করা উচিত সেটা গ্রহণ করতে হবে। এবং বিশেষ করে প্রেগনেন্ট মাদারদের ক্ষেত্রে এই ব্যাপারটা খুবই গুরুত্ব দিয়ে দেখতে হবে যেন মা কোনোভাবেই ভিটামিন এ জনিত সমস্যায় না ভোগেন। কারণ মা যদি ভিটামিন এ জনিত সমস্যায় ভোগেন তাহলে আলটিমেটলি বাচ্চার ভিতরে সেই ডেফিসিয়েন্সি বা ঘাটতি থাকবে এবং পরবর্তীতে ওই শিশুটি রাতকানা রোগে সে আক্রান্ত হবে। এরপরে হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি এর অভাবে অনেক ধরনের রোগ হয় এবং আমরা জানি যে ভিটামিন এ আসলে আমরা সবচেয়ে বেশি পাই সূর্যের আলো থেকে। ইদানিং সময় দেখা যাচ্ছে যে কিশোরীদের মধ্যে, বিশেষ করে কিশোরীদের মধ্যে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি বা ঘাটতিটা অনেক বেশি। এর কারণ হচ্ছে ইদানিং মানুষ সানলাইটের সংস্পর্শে খুবই কম আসতেছে। যখনই বের হচ্ছে দেখা যাচ্ছে পুরো শরীরটা অনেকে হচ্ছে হিজাব করে বের হচ্ছে বা এমনিতেও কোনো প্রয়োজন না হলে রুম থেকে বের হওয়া হচ্ছে না। আবার এখন হচ্ছে শীতকালে এমনিতেই হচ্ছে গরমের কাপড় চোপড় পরার কারণে শরীরের বিভিন্ন জায়গাগুলো ঢাকা থাকে এবং সূর্যের আলো তুলনামূলকভাবে কম আসে। এই কারণে ভিটামিন ডিটা সূর্যের আলো যখন শরীরে এসে লাগে তখন আমাদের শরীরের ভিতরে যে 7 হাইড্রোকোলেস্টেরল আছে সেটা আসলে অ্যাক্টিভেট হয়ে ভিটামিন ডি তৈরি করতে সহযোগিতা করে। তো ভিটামিন ডির শরীরে সুন্দর পর্যাপ্ত পরিমাণে আসার পূর্বশর্তি হচ্ছে প্রতিদিন একটা নির্দিষ্ট মাত্রায় সান এক্সপোজার, অর্থাৎ সূর্যের রশ্মির আলো সংস্পর্শে যেতে হবে। তবে সকালের দিকে হলে ভালো, এটাতে আল্ট্রাভায়োলেট রের পরিমাণটা কম্পারেটিভলি কম থাকে। তো ভিটামিন ডি এর কারণে একটা রোগের নাম এখানে বলা হয়েছে রিকেট। তোমরা প্রত্যেকেই জানো যে রিকেট রোগটা বাচ্চাদের হয়ে থাকে, তবে ভিটামিন ডি জনিত সমস্যার কারণে কিন্তু আরও অনেক রোগ হয়ে থাকে বড়দের ক্ষেত্রে। অস্টিওম্যালাসিয়া এবং অস্টিওপোরোসিস এগুলো হচ্ছে হাড়ের ক্ষয়জনিত রোগ। তো এই সমস্যাগুলো হচ্ছে ভিটামিন ডি রিকেটটা বাচ্চাদেরই শুধু হয় এবং বড়দের ক্ষেত্রে আমি আবারও বলছি অস্টিওম্যালাসিয়া এবং অস্টিওপোরোসিস এই রোগ হয়ে থাকে। এবার আসো ভিটামিন সি। ভিটামিন সি জাতীয় খাবারগুলোর সাথে তোমরা অনেক বেশি পরিচিত। আমি প্রতিনিয়তই সবসময় বলে আসছি যে টক জাতীয় ফলমূলে হচ্ছে ভিটামিন সিটা বেশি পাওয়া যায়। এবং ভিটামিন সিটা কিন্তু ফ্যাট সলিউবল ভিটামিন না, এটা হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন বা পানিতে দ্রবণীয় ভিটামিন। পানিতে দ্রবণীয় ভিটামিনগুলো কি হয়, সেগুলো হচ্ছে প্রতিদিনই আমাদেরকে একটু একটু করে খেতে হয়, কারণ এগুলো আমাদের শরীরে খুব কম সময় হচ্ছে স্টোরেজ বা সঞ্চয় থাকে। সো প্রতিদিনই একটা নির্দিষ্ট মাত্রায় যতটুকু প্রয়োজন ততটুকু ভিটামিন সি গ্রহণ করতে হবে। ভিটামিন সি আমাদের 72 ঘন্টার বেশি শরীরে থাকে না এবং অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে 24 ঘন্টার পরই সেই ভিটামিন সিটা হচ্ছে বডি থেকে ডেস্ট্রয় হয়ে যায়। তো এই ভিটামিন সি এর আসলে অনেক কাজ আছে। তো এখন বর্তমানে যে মহামারী সময় কোভিড-19 এর চিকিৎসার ক্ষেত্রেও কিন্তু ভিটামিন সি জনিত খাবারগুলো বেশি বেশি করে খাবারের পরামর্শ দেওয়া হচ্ছে এবং এগুলো দেখা যাচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে থাকে। ভিটামিন সি এর অভাব যদি হয় তাহলে আমাদের একটা রোগ হয়, সেটা হচ্ছে স্কারভির সব লক্ষণগুলো এবং এর ফলে কী কী ধরনের ক্ষতি হয় সেটা আমরা পরবর্তীতে জেনে নেব।
তো প্রতিদিন আসলে ভিটামিন সি জাতীয় খাবারটা গ্রহণ করা উচিত, শুধু স্কার্ভি প্রতিরোধের জন্য নয়, অনেক শরীরের অনেক কোষ কলার অনেক কাজ, অনেক শরীরবৃত্তীয় কাজগুলো সম্পন্ন করার জন্য ভিটামিন সির অনেক ভূমিকা রয়েছে। সো প্রতিদিন খাদ্য তালিকায় ভিটামিন সি সমৃদ্ধ খাবার আমাদের রাখা উচিত। এরপরে ভিটামিন বি1, এটাও হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন। এই ভিটামিন বি1-এর কারণে কি হয়, একটি রোগ হয় যেটা হচ্ছে বেরি রোগ। তো এই বেরি রোগ সম্পর্কে আমরা পরবর্তী লেকচারগুলোতে জেনে নিব। এখন ভিটামিন বি টু ভিটামিন বি2 এর অভাবে কি হয়, ঠোঁট ও জিহ্বায় ঘা হয়। এখন কারো যদি ঠোঁটে বা জিহ্বায় ঘা হয়, সেটা আমরা বলে থাকি ওর স্কার্ভি হয়েছে। স্কার্ভিটা আসলে মুখের ভিতরে বিভিন্ন জায়গায়, যেমন তার মাড়িগুলো ফুলে যায় ভিটামিন সি এর অভাবে, বাট ভিটামিন বি এর অভাবে কিন্তু ঠোঁট এবং জিহ্বার ঘা হয় এবং ঠোঁটের কোণাটা ফেটে যায়। জিভে অনেক সময় বিভিন্ন ধরনের সাদা সাদা অংশগুলোতে ঘা হয়, এটা ভিটামিন বি এর কারণে হয়। আবার এখন হচ্ছে লৌহ, ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি12। এই তিনটা একটা হচ্ছে ফলিক অ্যাসিড, লৌহ এবং ভিটামিন বি12, এই তিনটি পুষ্টি উপাদানই আসলে আমাদের শরীরে রক্ত উৎপাদনে সহযোগিতা করেন। এক এক রকমভাবে আমাদের শরীরে রক্ত উৎপাদনে সহযোগিতা করেন। আমাদের শরীরে রক্ত যে লাল, আমরা বলি হিমোগ্লোবিন, এই যে এখানে হিমটাই হচ্ছে আসলে লৌহ। এই হিমোগ্লোবিন তৈরিতে হচ্ছে আয়রনের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই হিমের জন্যই আসলে আমাদের রক্তকণিকাটা লাল হয়ে থাকে। তো এই তিনটা উপাদান রক্ত গঠনে সহযোগিতা করে। যদি কোনো কারণে এই তিনটি পুষ্টি উপাদানের অভাব হয় আমাদের শরীরে, তখন দেখা যাচ্ছে রক্তশূন্যতা বা রক্ত স্বল্পতা দেখা যায়, যেটাকে আমরা বলি অ্যানিমিয়া। এবং মেয়েদের ক্ষেত্রে এই সমস্যাটা একটু প্রখর, কারণ ছেলেদের তুলনায় মেয়েদের আয়রন অর্থাৎ অ্যাবজর্পশন করার ক্ষমতাটা, লৌহর অ্যাবজর্পশন করার ক্ষমতাটা একটু কম থাকে শরীরে। মেয়েদের প্রতি মাসে মেনস্ট্রুয়াল সাইকেলের কারণে দেখা যাচ্ছে আয়রনের লস হচ্ছে, যার কারণে প্রতিদিনই চেষ্টা করতে হবে লৌহ, ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি12 সমৃদ্ধ খাবারগুলো গ্রহণ করতে, যাতে করে শরীরে রক্তশূন্যতা বা রক্ত স্বল্পতা না হয়। এরপরে লাস্ট আমরা দেখছি আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়, যেটা আমরা জানি আমাদের গলার এই পাশে একটা থাইমাস গ্ল্যান্ড আছে এবং এই থাইমাস গ্ল্যান্ডটা হচ্ছে অস্বাভাবিক বৃদ্ধির ফলে এখানে একটা ছোট বলের মতো হয়ে যায় এবং এটাকে বিভিন্ন জায়গায় এটাকে ঘ্যাগ নামেও এই রোগটি পরিচিত। এবং উপরে একটা বলের মতো অংশ হচ্ছে এই থাইরয়েডের নিচে এটা চলে আসে। তো এই ছিল মোটামুটি কমন যে অপুষ্টিজনিত যে রোগ, এই রোগগুলোই আসলে এই চ্যাপ্টারে আমরা ডিটেলস পরবর্তীতে আমরা আলোচনা করব। এবার অপুষ্টিজনিত রোগ। অপুষ্টিজনিত রোগটা কি? অপুষ্টিজনিত রোগের ডেফিনেশনটা এখানে দেওয়া আছে। আমাদের খাদ্যে দীর্ঘদিন ধরে এক বা একাধিক পুষ্টি উপাদানের অভাব হলে বা বেশি গ্রহণের ফলে অপুষ্টি দেখা যায়, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে কম পুষ্টি গ্রহণ বা অধিক পুষ্টি গ্রহণের ফলে হচ্ছে অপুষ্টির সমস্যা হয়। এবং অপুষ্টির ফলে মানবদেহে যে রোগগুলো দেখা যায় তাকে অপুষ্টিজনিত রোগ বলে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি ভিটামিন এ, ডি, সি, বি1, বি12, লৌহ, ফলিক অ্যাসিড, ভিটামিন বি12 এবং আয়োডিন। এছাড়া আরও অন্যান্য অনেক ভিটামিন এবং মিনারেলস আছে, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, এগুলোর কারণে কিন্তু অনেক ধরনের সমস্যা হয়। তো এই যে অপুষ্টির ফলে মানবদের যে অনেক ধরনের যে রোগ হয়, যেমন প্রোটিনের কারণেও বাচ্চাদের একটা রোগ হয়, যেটাকে আমরা বলছি পিইএম বা প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। এই রোগগুলোকে আসলে অপুষ্টিজনিত রোগ বলে এবং এই রোগগুলো পুষ্টি উপাদানের অভাবের ফলে বা আধিক্যের ফলে হতে পারে। শুধুমাত্র পুষ্টি উপাদান কম গ্রহণ করলে হবে ব্যাপারটা তা না, অনেক বেশি গ্রহণ করলে এই বিভিন্ন ধরনের রোগ হতে পারে। যেমন বেশি পুষ্টি উপাদান গ্রহণ করলে আমি প্রথমেই বলেছিলাম যে ওজন বেড়ে যাবে এবং হাইপারটেনশন, তারপরে হচ্ছে ডায়াবেটিস, এই ধরনের সমস্যাগুলো দেখা যাবে। অনেকের লিভারে কি হচ্ছে, ফ্যাট জমে গিয়ে ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে। ব্লাডে অনেক বেশি কোলেস্টেরল জমে গিয়ে দেখা যাবে তার অ্যাথেরোস্ক্লেরোসিস নামে একটা রোগ হচ্ছে এবং যার ফলে রক্তনালিকাগুলো বন্ধ হয়ে গিয়ে একজন পেশেন্ট অ্যাটাক অথবা স্ট্রোকের মতো জটিল সমস্যায় ভুগে তার মৃত্যু পর্যন্ত হতে পারে।
এখানে এই স্লাইডে তোমাদের একটা ডায়াগ্রাম দেওয়া আছে, শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো। এখানে স্লাইডের প্রথমে দেওয়া আছে দীর্ঘদিন পুষ্টিকর খাদ্যের অভাব। একজন মানুষ যদি অনেক দিন যাবৎ অপুষ্টিকর খাদ্য মানে অপুষ্টিতে ভোগে বা পুষ্টিকর খাদ্য যদি সে গ্রহণ না করে, তার ক্ষেত্রে কী ধরনের ঘটনা ঘটতে পারে। একজন মানুষ পুষ্টিকর খাদ্যের অভাব যদি হয়, আমি ডান দিক থেকে আলোচনা করছি, সেখানে দেখা যাচ্ছে যে তার ক্ষেত্রে স্বল্প ওজনের শিশু বা রুগ্ন শিশু, অর্থাৎ একজন শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে সে যদি গর্ভাবস্থায় পুষ্টিকর খাদ্যের অভাব, দৈহিক ক্লেশ বা মায়ের অপুষ্টি, প্রেগনেন্সি কন্ডিশনে যদি একজন মায়ের অপুষ্টিজনিত সমস্যায় ভোগে, তার যদি শারীরিক কোনো সমস্যা থাকে, তাহলে ওই অবস্থায় কম পরিমাণ খাদ্য গ্রহণের ফলে দীর্ঘদিন পুষ্টিকর খাদ্যের অভাবের ফলে যেটা হচ্ছে স্বল্প ওজনের শিশু এবং রুগ্ন শিশু অর্থাৎ অসুস্থ শিশু পৃথিবীতে আসতেছে। এই স্বল্প ওজনের শিশু এবং রুগ্ন শিশু এক পর্যায়ে কী হচ্ছে, অপুষ্টি, কম ওজন ও কম উচ্চতা, রোগান্তকারী কিশোরী, অর্থাৎ শিশুটি যখন বড় হয়ে কিশোরীতে পরিণত হবে তখন কিন্তু তার ওজন, উচ্চতা এবং অপুষ্টিজনিত সমস্যাগুলো নিয়েই সে ভুগবে। এবং এই কিশোরী যখন বয়সে পরিণত হবে তখন দেখা যাচ্ছে সেই কিশোরীটি যখন অবস্থায় পরিণত হবে এবং আফটার ম্যারেজ সে যখন প্রেগনেন্সি স্টেজে সে যখন আসবে, তখন গর্ভাবস্থায় তার ওই অপুষ্টিজনিত সমস্যাটা নেওয়া, তার নিজের শরীরে অনেক ল্যাক আছে, সেই ল্যাকের সাথে সাথে দেখা যাচ্ছে সে যদি ল্যাকটা ফিল আপ না করে কোনো কারণে সে প্রেগনেন্সি কন্ডিশনে সে চলে আসে, তখন তার নিজেরই একটি শারীরিক অসুস্থতা বা শারীরিক অনেক পুষ্টিকর আর উপাদানের অভাব রয়েছে। সে অবস্থা যদি আবার একজন নিউবর্ন বেবি যদি তার শরীরে মানে থাকে, তাহলে যেটা হচ্ছে যে তার শরীরে ডাবল বার্ডেন ম্যালনিউট্রিশনের মতো হয়ে যাচ্ছে, যে একে তো নিজেও অপুষ্টিতে ভুগতেছে, তার থেকে যে ওমের মধ্যে বা ছোট যে বাড়ন্ত যে শিশু হচ্ছে মায়ের শরীর থেকে তার পুষ্টিটা হচ্ছে গ্রহণ করবে। তো সেবারে মা যখন অপুষ্টিতে ভুগবে, শিশুও তখন পর্যাপ্ত পরিমাণে নিউট্রিয়েন্টসটা পাবে না। এই জিনিসটি আসলে সাইকেলের মাধ্যমে দেখানো হয়েছে যে অপুষ্টিটা আসলে কিভাবে চক্রাকারে মানুষের দেহে প্রতিনিয়তই হচ্ছে বিভিন্ন স্টেজে সে হচ্ছে আবর্তিত হয়। এইটার জিএসটি হচ্ছে যে অপুষ্টিজনিত অবস্থায় যদি একজন মা ভোগে, তাহলে সে মা থেকে যে সন্তান আসবে সে অপুষ্টিতে ভুগবে, এবং সন্তান যখন বড় হবে সে অপুষ্টিতে ভুগবে, অর্থাৎ এটা চক্রাকারে এই জিনিসটা চলতে থাকবে। তাই সুস্থ, স্বাভাবিক, সুন্দর থাকার জন্য আসলে সবসময় পরিমিত পরিমাণে খাবার গ্রহণ করতে হবে, সুষম খাবার খেতে হবে এবং পুষ্টিকর উপাদান খেতে হবে। পুষ্টিকর খাদ্য মানে কিন্তু অনেক দামি খাবার না, কম দামি খাবার থেকেও কিন্তু যদি কারো খাদ্য পুষ্টি রিলেটেড নলেজ থাকে, সে কিন্তু তার পুষ্টি চাহিদাটা পূরণ করতে পারবে। তো ধন্যবাদ শিক্ষার্থীরা, তোমরা সবাই সাবধানে থাকো, ভালো থেকো, এবং বাসায় যারা অসুস্থ এবং বৃদ্ধ মানুষ আছে তাদেরকে টেক কেয়ার করবে, এবং খুব প্রয়োজন না হলে বাসার বাইরে বের হবে না। থ্যাংক ইউ অল।